আজ সোমবার, বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট, মানে হাতে গোনা আর মাঝের দুটো দিন। এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই কি কথা হলো, ভারতীয় সেনাপ্রধানের একটি বক্তব্য উঠে এসেছে, কি বলেছেন তিনি সেটাও আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনাদেরকে কিছু ছবি আমরা দেখাতে চাই যে বাংলাদেশে 12 তারিখে নির্বাচন, কিন্তু তার আগে হেলিকপ্টার নামছে। দেখুন তো এই ছবিগুলো বাংলাদেশের, এই যে কুড়িগ্রামে নামছে বাংলাদেশের হেলিকপ্টার সেনার, মানে কখনো কোথাও এটা নাকি ভোটের মহড়া চলছে। এইভাবে ভোটের মহড়া চলে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনি এত বছর তো বাংলাদেশে ছিলেন, ভোটও দিয়েছেন, এইভাবে ভোটের মহড়া কখনো দেখেছেন আগে? মানে এটা কিসের মহড়া আসলে? আমার কাছে এই পুরো ফুটেজটা দেখে এত আশ্চর্য হয়েছি আমি। দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা টিম আছে পুলিশের, তাকে বলে সোয়াট টিম কিংবা প্যারা কমান্ডো। এই ধরনের প্যারা কমান্ডোর যেই অনুশীলনগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে যে খুবই দুর্যোগ, দুর্বিপাক, ভয়ঙ্কর সিচুয়েশনে, ধরেন যারা আছে কোনো একটা সিচুয়েশনে তাদেরকে উদ্ধার করবার জন্য এই ধরনের মিশনগুলো পরিচালিত হয়। তবে আমাদেরকে এত বছর ধরে দোষারোপ করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের কারণে ইলেকশন হতে পারেনি, এখন বাংলাদেশে শান্তির নহর বয়ে যাবে, শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে। সেই শান্তির সুবাতাসের সময় আপনাকে প্যারা কমান্ডো নামাতে হচ্ছে কিংবা এমন এক ধরনের আপনাকে অনুশীলন করতে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে বড় ধরনের জঙ্গি অ্যাটাক হয়েছে, যেগুলো আমরা আসলে দেখতে পাই পাকিস্তানে, আসলে যে এই ধরনের উদ্ধার করে নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার এসেছে, প্লেন এসেছে। সো এই পুরো ঘটনার ভেতরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সম্ভবত সেনাবাহিনীর এক ধরনের প্রস্তুতি আছে, তাদের কাছে খবরও আছে। মানে তারা কি করবে, মানে ভোটের মাঝখানে কি তারা ওপর থেকে আস্তে আস্তে প্যারা কমান্ডো নামাবে, না কাউকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাবে? এইটার যেটা মনে হতে পারে যে এক ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের তারা এক ধরনের অনুমান করছে যে এই ধরনের প্রবলেমগুলো কেন্দ্রে হতে পারে। যদি হয়, আমি জানি না যে যদি হলেও কিভাবে আসলে এইভাবে হেলিকপ্টার এনে কাকে উঠিয়ে নিয়ে যাবে, কারণ সেখানে তো অনেক মানুষই থাকার কথা। আমার কাছে এই পুরো ব্যাপারটা অসম্ভব রকমের একদম আনইউজুয়াল একটা ব্যাপার, এবং মাথাতে অনেক কিছুই আসছে। সত্যি কথা অনেক কিছুই আসছে যে ইলেকশনের আগে অ্যাটলিস্ট বাংলাদেশে 12টা ইলেকশন তো হয়েছে, 12টা ইলেকশন, মানে 12টা ইলেকশনের যতগুলো ইলেকশন নিজের চোখের সামনে দেখেছি, আমি আসলে এই দৃশ্য কখনো দেখিনি যে প্যারা কমান্ডো হেলিকপ্টার থেকে নামছে, সেখান থেকে মানুষকে ওঠানোর মহড়া চলছে। এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আমি জানি না যে এক্স্যাক্টলি সেনাবাহিনীর কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি ধরনের আপনার নিউজ আছে, কি হতে পারে। কয়দিন আগে আপনার দেখতে পেয়েছি এনএসআইয়ের একটা রিপোর্ট, আমি এটার অথেন্টিসিটি সম্পর্কে আসলে নিশ্চিত নই, যেখানে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে যাতে 75% ভোট কাস্ট হয়েছে এইটা দেখানো, এবং জামাতকে যাতে জিতিয়ে দেওয়া হয় এক ধরনের পরিকল্পনাও সেখানে চলছে। এখন সেনাবাহিনী প্রধান তিনি তো একজন জামাতি, যার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন। সো এই ধরনের একটা পরিকল্পনাতে জামাতকে জিতিয়ে দেওয়ার জন্য এই মহড়া কিনা বা এক ধরনের ভয় লাগানোর জন্য কিনা সেটাও আমি জানি না। জামাতকে হয়তো বা ক্ষমতাতে আনার জন্য তার চেষ্টা। এবং আরেকটা কথা আপনাকে একটু বলে রাখি, তিনি আছেন ক্যান্টনমেন্টে আছেন, কিন্তু তার আগে একটা কথা আমি বলে রাখি, 6ই অগস্ট এই সেনাপ্রধান তৎকালীন গোয়েন্দা প্রধানকে নির্দেশ দিয়েছিল যে তিনি বাংলাদেশে একটি ইসলামিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চান, এবং সেটার প্রেক্ষিতে তিনি সেই সময় চরমোনাইয়ের যে হুজুরের যে পার্টিটা আছে, এটা সম্ভবত ইসলামী আন্দোলন, জামাতি ইসলামী এবং হেফাজতে ইসলামী, এই 3 জনের সমন্বয়ে বাংলাদেশে পাকিস্তানের আদলে একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে, এবং সেই সময় গোয়েন্দা প্রধান এটাকে রিফিউজ করেছে। পরবর্তী সেটা আলোর মুখ দেখেনি। কিন্তু লং টার্মে আপনি দেখুন, এখন তো জামাতকে আনার এবং দেশকে একটি ইসলামিক রিপাবলিক করবার সমস্ত
আয়োজন। না তো কোথাও গিয়ে কি এরকমটা মনে হচ্ছে, এই যে আমরা দেখছিলাম যে সাংবাদিককে তুলে নিয়ে গেছে, অফিসটা পুরো ফাঁকা, অনেক সংবাদ মাধ্যমের অফিসে তো এখন বন্ধ হয়ে গেছে, তার মানে কি ভোটের দিন এমন কিছু ঘটতে চলেছে যাতে সাংবাদিকরা ছবিগুলো বাইরে আনতে না পারে, সেই কারণে কি এক এক করে এই সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে? ধরেন ফিয়ার মঙ্গারিং যেই টেকনিকটা আছে, ফিয়ার মঙ্গারিং টেকনিকের ব্যাপারে আমরা তো অফলাইনে বলছিলাম একবার যে দেখুন প্রথম আলোকে অ্যাটাক করেছে। প্রথম আলোর ব্যাপারে যদি সমালোচনা করতে হয়, আমার মনে হয় না আমাদের পার্টির থেকে বেশি সমালোচনা কেউ করেছে। আমরা কিন্তু করেছি, আমি নিজে প্রথম আলোর একটা রিপোর্ট, সেটাকে তদন্ত করে বের করে সেটা তখন জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমি এবং ফারজানা রূপা আপা, আমাদের 71 টিভির একজন সাংবাদিক ছিলেন, আমরা কিন্তু কথার জবাব কথা দিয়ে দিয়েছি, ইনভেস্টিগেশন করে দিয়েছি। কখনো আমার মাথাতে এটা আসেনি যে প্রথম আলোর অফিসটা পুড়িয়ে দাও, ভেঙে ফেলো, কখনো এটা আমরা এটা মাথার কাছেও আনিনি। কারণ 2025 সালে দাঁড়িয়ে কেউ ফিজিক্যাল অ্যাটাক করে এবং না। আমরা একটা প্রোগ্রেসিভ চিন্তা ধারণ করি, আমরা বলি যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, সেখানে আমরা কখনোই এটা বলতে পারি না যে একটা অফিস ভেঙে ফেলো। আমার কথা হচ্ছে যে তুমি বলো, তোমার সাথে আমিও পাল্টাই বলবো, এটাই নিয়ম একদম। কিন্তু এই যে ছবি, সেইখানে মানে আমি এইটার সাথে এই কথা কেন আপনাকে রিলেট করছি, দেখুন প্রথম ভয়টা কাকে দেখালো? বাংলাদেশের সবচেয়ে বড় এবং বহুল প্রচারিত যে দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার। এটা তো এক ধরনের ফিয়ার এটা 2025 ছিল, এবার 2026 এর শুরুতে আরো একটা অফিস। আপনি যখন দেখবেন যে একটা পত্রিকা অফিস পুড়িয়ে দিচ্ছে, এবং আপনি যখন দেখবেন যে একটা পত্রিকা অফিসের সমস্ত সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, আমার মনে হয় ভারতবর্ষ তো এটা অচিন্তনীয়ই। বাংলাদেশের এত বছর প্র্যাকটিস, কিংবা আমরা বলি না যে পৃথিবীর অন্যান্য মানে যুদ্ধ কবলিত দেশগুলোতে, ইরাকে কখনো শুনেছেন এগুলা? আপনি কখনো লিবিয়াতে এত ভয়ঙ্কর যুদ্ধ গেল, কখনো শুনেছেন পুরো সাংবাদিক শুদ্ধ অফিস শুদ্ধ নিয়ে আসে? সেখানে কিন্তু যুদ্ধের মধ্যে করেছে। মানে এটা তো একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা। এবং জিনিসটা এমনও না যে আমরা দুজন বসে বসে এখানে বানাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ঢুকে সবাইকে বের করে নিয়ে আসছে সেখান থেকে। আমি আরো কিছু ছবি দেখাই যে সেখানে কিভাবে এটা নাকি নির্বাচনের মহড়া চলছে। মানে এগুলোকে কি আপনারা নির্বাচনের মহড়া বলবেন? এবার দেখুন, এই যে এই ছবিটা আপনাদেরকে দেখাই, এই যে সোনাগাজী, এখানে চলছে আর্মি এক্সারসাইজ। মানে এইরকম কখনো দেখা যায় না যে এইভাবে আর্মি এক্সারসাইজ চালিয়ে ভোট হবে। মানে এটা কেন? এই যে ভোট দিন লেখা রয়েছে এবং উট স্বাক্ষরিত, মানে এটা একটা মহড়া চলছে, বোঝাই যাচ্ছে মেটাফরিক আর কি। হ্যাঁ, এবং এখানে এইভাবে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে বাইকও রয়েছে, হাতে লাঠি সোটাও রয়েছে। মানে এটা কি, মানে নাচতে নাচতে ভোট দিন আর উল্টো দিক থেকে আর্মির মহড়া। এইটা সম্ভবত একটু রিলেট করা যেতে পারে। সেটা হচ্ছে যে যদি কেন্দ্রগুলোতে এই ধরনের, ধরেন কেউ হুন্ডা নিয়ে, গুন্ডা নিয়ে, মানে বুথ দখল, মানে বুথ দখল করতে আসে, সেই ক্ষেত্রে প্রস্তুতি হিসেবে সম্ভবত এই মহড়াটা চলছে। এইটা আমি আসলে কাইন্ড অফ রিলেট করতে পারি। তবে আমার প্রশ্নটা এই জায়গাতে থেকে যাবে যে আওয়ামী লীগই নাকি এগুলা করতো। আওয়ামী লীগের কথাই বলা হচ্ছে, তো যেখানে শান্তি সুবাতাস বয়ে যাচ্ছে সেখানেও যে এই ধরনের মহড়া করতে পারে, মহড়া চলে, এটা আমার জানা ছিল না। এবং আমি মোটামুটি প্রস্তুতি দেখে একটু অবাক হচ্ছি। আপনি দেখেন সেখানে আর্মির জিপ, গাড়ি, আপনার হেলিকপ্টার, কমান্ডো, প্যারা কমান্ডো, এ তো রীতিমতো এক এলাহি কাণ্ডের মতো অবস্থা মনে হচ্ছে। তো পুরো ব্যাপারটা আপনাকে একটা ইঙ্গিত দেবে, সেটা হচ্ছে যে এখানে এক ধরনের রক্তক্ষয় বা একটা রক্তক্ষয়ী বা এক ধরনের ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতির সম্ভাবনা আছে বলে আমি মনে করি। একদম। এবার যে বিষয়টাতে নজর রাখবো, যেটা আপনাদেরকে শুরুতে আমরা বলেছিলাম যে বাংলাদেশের সেনাপ্রধান এবার ফোনে কথা বলছেন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে। কি এমন ঘটে গেল? আসুন আপনাদেরকে এবার শোনাই কি বলেছেন ভারতের সেনাপ্রধান। আসুন শোনাই আগে, তারপরে আলোচনায় আসছি। Anything which is happening under the guidance. You asked in Hindi or English firstly? है? हिंदी में। तो जो आपने पूछा था, सबसे पहले हमें ये जानना जरूरी है कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं
या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं, जो उनके वहां पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की आप बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। भारत भी कर रहा है, बाकी देश भी कर रहे हैं, तो वो सबको ऊपर लागू है, वो अपनी कैपेबिलिटी डेवलपमेंट कर सकते हैं। जहां तक हमारी तैयारी है, हम उसको क्लोजली मॉनिटर कर रहे हैं। हमारा जो कोर ग्रुप होता है इसके बारे में बातचीत करता रहता है और ये देखता रहता है कि कोई ऐसा कोई मिसकम्युनिकेशन ना हो जिससे कि बात आगे बढ़ जाए। और जहां हमें एश्योरेंस चाहिए हम उनसे लगातार बात करते रहते हैं। हमारी आपस में ट्रेनिंग के भी एक्सचेंज हो रहे हैं, हमारे भी ऑफिसर्स वहां एनडीसी के लिए जा रहे हैं, उनके भी ऑफिसर्स यहां पे आ रहे हैं। तो उस मिलिट्री रिलेशनशिप में किसी भी प्रकार की कमी पेशी नहीं आई। একদম খুব স্পষ্ট করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী খুব স্পষ্ট করে বলে দিলেন যে ভারত পুরো বিষয়টার ওপর নজর রাখছে। দাদা, এটা জানতে চাই আপনার কাছে যে ওয়াকারুজ্জামান তো অনেক আগেই সাহায্য চাইলে সাহায্য পেতেন, কিন্তু এখন ইলেকশনের দোরগোড়ায় পৌঁছে এইরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করা তো দরকার ছিল না তার? উনি পরিস্থিতি জটিল তো করেছেন প্রথম দিন থেকেই। আপনি যাকে বলছেন বা যে তিনি সাহায্য চাইলে পাইতেন, তিনি সাহায্য চাইলে তিনি এটা করতে পারতেন বা হোয়াট এভার আপনি যেটা বলছেন, যেই মানুষটা নিজেই সমস্যার সূতিকাগার, সেই মানুষটা আসলে সমস্যার সমাধান কি করে করবে? দেখুন, 5ই আগস্টের পরে যেভাবে বাংলাদেশে এক ধরনের ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের প্রতি একটা ঘৃণার রাজনীতি, ওই জায়গা থেকে যখন এই বক্তব্যগুলো শুনি তখন কিন্তু এগুলো ওই দুটো জিনিস আমাদের কাছে কন্ট্রাডিক্ট করে। ভারতীয় সেনাপ্রধান পরিষ্কার করেই কিন্তু বললেন যে বাংলাদেশে যে 3টি বাহিনী রয়েছে, এয়ার, নেভি এবং ডিফেন্স বা সেনাবাহিনী, আর্মি, তাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ রয়েছে এবং তারা এইটাও দেখার চেষ্টা করছে যে এই দখলদার বাহিনী আসলে কোন ধরনের চরিত্রের অধিকারী। এরা কি আসলে একটা দীর্ঘ মেয়াদে এখানে থাকতে চায় নাকি স্বল্প মেয়াদে থাকতে চায়? ফলে ভারতের মোড অফ অ্যাকশনটা বা কূটনৈতিক সম্পর্কের জায়গা বা সেনা সামরিক সম্পর্কের জায়গাটা সম্ভবত ওইটার উপর ডিপেন্ড করে হবে। কারণ এর আগে পরিষ্কার করে একটা ইঙ্গিত ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ভারত সরকার এই দখলদার বাহিনীর সাথে খুব একটা ইন্টারাকশনে যাবে না। সেগুলো একটা যৌক্তিক কারণও ছিল যে আপনি একটা কন্ট্যাক্ট করবেন, কার সাথে করবেন? ওনারা তো ভারত তো খুবই ভালো করে জানে যে এরা কিভাবে এসছে না এসছে, এদের কোনো বৈধতা না বৈধতা নেই বা এই পুরো ঘটনা জানে। ফলে স্বাভাবিকভাবে এই যোগাযোগের ব্যাপারটা ছিল। কিন্তু আমার যে জায়গাটাতে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই সেনা প্রধানের ইন্টেনশন নিয়ে আপনি যখন একটা সুনির্দিষ্ট পার্টিকুলারলি কথা বলবেন, আইসোলেশনে না বলবেন, তখন এটা বোঝা টাফ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘটনাকে আপনি আইসোলেশনে দেখেন। আমরা যেটা আইনের ভাষাতে বলি, আমাদের যখন ক্লায়েন্টের কাগজপত্র দেই তখন বলে যে আমরা প্রত্যেকটা ঘটনাকে না দেখে অন অ্যাভারেজে আমরা দেখেছি। আমি অ্যাভারেজে দেখতে চাই না, আমি প্রত্যেকটা ঘটনাকে যদি আমি আলাদাভাবে দেখি তাহলে আমার কাছে যেই জায়গাটা আসে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে এক ধরনের ইন্টেনশন আছে কোনো একটি দলের প্রতি
আচ্ছা, তাদের দুর্বলতা, এটা খুবই আমার কাছে অন্তত পক্ষে পরিষ্কার। একদম। আমরা কিছু ইন্টারনাল নিউজ তো পাই, কিছু আছে যেখানে অবসরপ্রাপ্ত যদি যারা এটা খুলে বলি তাহলে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একদম জামাতের প্রতি দুর্বলতা একদম প্রকাশ্যে, একদম প্রকাশ্যে, মানে হচ্ছে আপনি একটু জেনে রাখেন মুক্তিযুদ্ধের সময় যে 71-এ যে গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে, এবং বাংলাদেশের যে দোসররা, এই সেনাবাহিনীর দোসররা যারা রাজাকার, আল বদর, আল শামস, শাহিন ফৌজ, শান্তি কমিটি যারা ছিল, তার বাবা কিন্তু অন্যতম একজন ব্যক্তি ছিলেন। এগুলো রিভিল হচ্ছে। কিন্তু এটা শেখ হাসিনা জানতেন না, না জেনে একজনকে সেনাপ্রধান পদে বসিয়ে দিলেন। দেখেন আমি আপনাকে বলি, এই প্রসঙ্গটা আমি জানি যে এই প্রসঙ্গটা আসবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে একজন সেনা প্রধান হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জানা অজানার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার ব্যাপারে রিপোর্টগুলো কি আসছে। সেখানে আপনার ডিজিএফআই রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এমআই রিপোর্ট আছে, একটা ইন্টারনাল রিপোর্ট আছে। এখন প্রত্যেকটা রিপোর্ট যখন কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড হবে, বা আমি এইটা বলে হয়তো অনেক গোয়েন্দা সংস্থার প্রধান বা যারা আছে তারা হয়তো বা একটু মনোক্ষুণ্ণ হবে, আমি বরঞ্চ এটাকে এভাবে বলি যে এটাও তো সত্যি কথা যে ওয়াকারুজ্জামানের ট্র্যাক রেকর্ডটার ক্ষেত্রে এইটা যে তার দুর্নীতি রেকর্ড নাই, এটা নাই, সেটা নাই, বা তার পেছনের ট্র্যাক রেকর্ড, কিন্তু ওই জায়গাটাতে প্রশ্ন হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ওঠেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে একটা রিপোর্ট, সমস্ত রিপোর্ট এবং মতামতের উপরে ভিত্তি করে তিনি করেন। ফলে আমি জানি যে এই পুরো ঘটনাটা তার দিকে বিদ্ধ করা হয়, তার দিকে যায়, বাট আমার মনে হয় না যে এই পুরো দায়টা নেওয়া বা তাকে বলা এইটা খুব বেশি প্রপোর্শনেট হয়, বা আমার কাছে এটা ডিসপ্রপোর্শনেট লাগে। কারণ খন্দকার মোশতাক 54 বছর রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে। আমরা কে জেনেছিলাম যে তিনি ষড়যন্ত্রকারী? আমরা সিরাজউদ্দৌলার ঘটনাতেও যদি যাই তাহলে আমরা কি জেনেছিলাম যে মীর জাফর এই ঘটনা ঘটাবে, ঘরসেটি বেগম? সুতরাং এইটা এখন আমি আর আপনি বলছি, এই যে আপনার ওয়াকারুজ্জামানের বাবা, যদি 5ই আগস্ট বেরিয়ে না আসতেন শেখ হাসিনা তাহলে হয়তো এই বিষয়টা সামনে আসতো। বাংলাদেশে আপনি ওয়াকারুজ্জামানের কথা এখন বলছি, এরকম অনেক মানুষ যারা বিট্রে করেছে। সুতরাং ওইটা বলাটা আমার কাছে মনে হয়, যেটাকে আমি শব্দটা বলেছি কিন্তু ডিসপ্রপোর্শনেট, আনুপাতিক হবে না আসলে। সো মাননীয় প্রধানমন্ত্রীর উপরে এইভাবে আমার মনে হয় না ওই দায়টা যায়। তিনি রিপোর্টের উপরে ভিত্তি করেছেন, কারণ উনি কিন্তু একটা কথা আপনাকে এটাও বলে রাখা ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এমন না এই অমুক হয়ে যাবে সেনাপ্রধান, তমুক হয়ে যাবে, এইভাবে কিন্তু উনি কাজ করেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলি, উনি এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে পুরো ধরেন দলীয় কোনো একটা পদ দিবে, পুরো কাউন্সিল। কিন্তু এবারের ইলেকশনটা মানে 2026 সালের ইলেকশনটা তো আওয়ামী লীগকে বাইরে রেখেই যেতে হচ্ছে। সেটা তো যেতে হচ্ছে। আমি আপনার কিন্তু ওই প্রশ্নটা জবাব দিচ্ছি যে সেনাপ্রধান হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া এবং প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেন, অর্থাৎ সবার মতামত নিয়ে একটা প্রপার ওয়েতেই কিন্তু সেনাপ্রধান হয়েছে। ফলে আপনাকে সেগুলো দেখার বিষয়। আর বাংলাদেশ আওয়ামী লীগ এই ইলেকশনে আমাদের কাছে দুটো ব্যাপার ছিল। একটা হচ্ছে যে আমরা ইলেকশনে আমাদের দলের উপর থেকে যে ব্যান করা হয়েছে, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো ওঠাতে হবে, এবং আমরা এমন একটি সরকার বা এমন একটি ব্যবস্থার অধীনে ইলেকশনে যেতে চাই যারা নন বায়াসড। আপনার প্রথম দিন থেকে আমাদেরকে যারা ফেসিস্ট বলছে, প্রথম দিন থেকে আমাদেরকে যারা খুনি বলছে, তাদের অধীনে আমরা ইলেকশনে যেতাম? তাও তো যেতাম না। সুতরাং এই ব্যবস্থাটা ছিল কমপ্লিটলি আওয়ামী লীগের জন্য বৈরী। আর আপনি জানেন যে এই ইলেকশনে আওয়ামী লীগ না আসার কারণে ভোটও কেউ দিতে যাবে না। অন্ততপক্ষে আমাদের যারা সমর্থক রয়েছে তাদের কথা তো বলতেই পারি, সাধারণ মানুষ যারা আছে, সুইঙ্গিং ভোটার যারা, তারেক এই ভোট নিয়ে কিন্তু ভীষণভাবে একটা আত্মবিশ্বাসী। তিনি আত্মবিশ্বাস সেটা হতেই পারেন, এটা তো স্বাভাবিক। আমরা একটুখানি শোনাই যে বাংলাদেশ সেনার তরফ থেকে কি বলা হচ্ছে, কি বক্তব্য উঠে আসছে, আমরা একটু শোনাই। It's not something তাকে আমরা আটকে রেখে না তাকে আমরা আপনারা আমাদের সাথে দুর্ব্যবহার করেন নাই। আমরা আপনাদের আমাদের অফিসের সব কাজ বন্ধ ছিল। আপনারা কে বলেন 1 ঘন্টা, ঠিক আছে, ওকে, আগে আপনারা বলেন
আমাদের অফিসে আপনারা এখানে ছিলেন, আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? না না না, আপনি হ্যাঁ অথবা না তো বলবেন। কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? জি না। আপনাদের কেউ কোনো ইনজুর বা কোনো হার্ট? কোনো কিছুই না, কোনো কিছু না। আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল, ঠিক আছে? তো অলরেডি আমাদের এতজন দরকার। একটা প্রশ্ন তুলে নিয়ে আসবেন কেন? স্যার প্লিজ একটা প্রশ্ন রাখতে চাই। আসলে স্যার বিষয়টা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কন্ট্যাক্ট করার সহযোগিতা করছিলেন কিনা জানি না। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার আপনার উচিত ছিল। সেই ক্ষেত্রে আপনি আমাদের 21 জনকে তুলে নিয়ে এসেছেন, এটা আমরা কিন্তু এক্সকিউজ মি, এখানে একটা আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা যে বলেছেন যে তুলে নিয়ে আসছি, বা এমন ভাবে যদি আপনারা বলেন, সেটা যদি আপনারা বলেন যে তুলে নিয়ে আসছি, বা আপনারা যেই কারণে যে এটা রিফারেন্স করতেছেন, ব্যাপারটা কিন্তু কখনো স্যার আমি স্টিল ছিলাম, আমাদের কিছুই জানানো হয়নি স্যার, আমি স্টিল ছিলাম। না, আমাদের কিছু জানানো হয় না, আপনারা তো তুলে নিয়ে আসছেন। স্যার লেট মি ফিনিশ। স্যার আপনাদের যদি কোনো ধরনের, আচ্ছা ভাইয়া শুনেন, আপনাদের যদি কোনো ধরনের কোনো ইয়া থাকে, এখানে তারা পিছনে আছে, তাদেরকে আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম, বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু আমরা ওনাদের আগে দিয়েছি, এখানে নাথিং পার্সোনাল, নাথিং কিছু। বাংলাদেশ আর্মির সাথে কোনো ধরনের কোনো কারো কোনো ধরনের কোনো গ্রিফ নাই, কোনো ধরনের কারো কোনো ইয়া নাই। এখানে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি, ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম, তাদের সাথে কথাবার্তা বলে টলে, যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা এটা নিয়ে কোনো ইয়া করছি বা কোনো ধরনের কোনো, আপনি ইউ ওয়ার অলসো দেয়ার, রাইট? Yes. আপনি ওখানে ছিলেন, আপনিও জানেন, এন্ড ইউ সি আপনি ভিতর থেকে আসছেন, আপনাকে নো ওয়ান ওয়াজ হার্ট, কাউকে কিছু বলা হয় নাই। এন্ড আমরা জাস্ট ইটস এ কার্টেসি থিং, যেহেতু আপনাদেরকে এখানে নিয়ে আসছি এবং আমরা উই আর জাস্ট আপনাদেরকে এখান থেকে এসকর্ট করে জাস্ট। তাহলে 3 জন বাদে আমরা কিন্তু এখন 18 জন আছি, আমাদেরকে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন, কারণ আমরা তো আপনারা যদি যেতে চান, আপনারা যদি যেতে চান, আমাদের পিক আপ আছে। Okay. আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে, ইউ ওয়ান্ট এ লিফট, উই ক্যান গিভ ইউ আ লিফট। ইটস নট কোনো lift চাই। ইটস নট এ ম্যাটার। আপনারা আসেন, আমাদের প্রয়োজন, কারণ আমরা আর্টস নিয়ে আসিনি। আপনারা আর্টস নিয়ে আসিনি। যেতে চান, ইউ ক্যান টেক। দাদা, এখান থেকে দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে যিনি কথা বলছেন তিনি বোধহয় নিজেই জানেন না যে এদের ওপর কি কারণ, কি দোষ, তাদেরকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কেন ছাড়া হবে। আর 2 নম্বর হচ্ছে এই ঘটনাটা দেখে কোথাও কি এরকম মনে হচ্ছে যে আগামী 2 দিন, মঙ্গলবার বা বুধবার, বিশাল কিছু ঘটে যেতে পারে, নির্বাচনটা বন্ধ হয়ে যেতে পারে? প্রথমে আপনার এই ছেলেটার কথা বলি, ওর র্যাঙ্ক আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, ক্যাপ্টেন। এয়ার ডিফেন্স লেখা রয়েছে, এয়ার ডিফেন্স আছে, 3টা স্টার আছে, সুতরাং ও ক্যাপ্টেন। বাচ্চা একটা ছেলে, হয়তো বা 4-5 বছর চাকরির হয়েছে বা 6-7 বছর হয়েছে। আচ্ছা, এর কোনো আসলে আপনি আমার মুখের কথাটা নিয়ে নিয়েছেন, ওর আসলে কোনো ধারণাই নাই কি হচ্ছে। একটা সংবাদপত্রের ঢুকে তিনি সবাইকে তুলে নিয়ে যাচ্ছেন, বলছে আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নাই। আমি মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছি নাকি? আমি আপনাকে বলছি যে আর্মির তো নানান ধরনের ব্যবসা আছে। আপনি জানেন যে আর্মির কিন্তু এই মিষ্টি দোকানও মনে হয় আছে, মানে তারা আসলে অনেক ব্যবসার, আর্মির নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। এটা স্পেসিফাই করতে হবে যে বাংলাদেশ আর্মির আছে। মানে সরি টু সে আর কি, মানে এটা বাংলাদেশ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্মির নতুন একটা মিষ্টির দোকান খুলেছে এবং নতুন তারা দইয়ের দোকানও খুলেছে। সেই দই এবং মিষ্টি কেমন সেটা দেখার জন্য সাংবাদিকদের নিয়ে যাওয়া হচ্ছে, আর কোনো বিরোধ নেই। মানে আমি আসলে এই বক্তব্যটা এত আনন্দ নিয়ে দেখছিলাম যে মানে কি অদ্ভুত ব্যাপার না, মানে আমি যে আপনাকে এটা নিয়ে কোনো ধরনের পর্যালোচনা করব, তাকে না মানুষ মাঝে মধ্যে এমন একটা স্পিচলেস হয়ে যায় যে আর আসলে কিছু কথা বলার থাকে না। আমরা দুজনে কিন্তু বুঝতে পারছি যে কি মানে কি হতে চলেছে। মানে আমরা তো প্রথম দিন থেকে আলোচনা করছি যে যেদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন, আমরা সেদিন থেকে আলোচনাটা শুরু করেছি। আমরা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর হয়েছে সেদিন আপনার সঙ্গে কথা বলেছি। যেদিন চট্টগ্রাম থেকে প্রথম জাহাজটা ঢুকলো বাংলাদেশে এত বছর পর, সেদিন আমরা আলোচনা করেছি।
মানে তারপরে যেদিন একের পর এক ঘটনাগুলো ঘটছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর কিভাবে নির্মম আচরণ করা হচ্ছে, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরে যেদিন আমরা দেখলাম যে বাংলাদেশের এক এক করে জায়গাগুলোতে আমেরিকার কিভাবে উপনিবেশ গড়ে উঠলো, সেগুলো আপনি আপনার সঙ্গে আলোচনা আমরা করেছি। কন্ট্রাক্টগুলো মনে আছে, কন্ট্রাক্টগুলো আমরা দেখেছি যে বঙ্গোপসাগর বিক্রি করে দেবার চক্রান্ত, সেভেন সিস্টার্সের সঙ্গে চক্রান্ত। কিন্তু এটা কি, মানে একটা সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে আমরা ভারতীয় নাগরিক হিসেবে চতুর্থ স্তম্ভকে আমরা সম্মান করি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখানে একটা দেশের ভেতরে এই ধরনের একটা ঘটনা আমরা সেটা ভাবতে পারি না। আপনার জন্য ব্যাপারটা বিস্ময়ের, আপনার জন্য ব্যাপারটা বিস্ময়ের, অবাক করা। আমার জন্য ব্যাপারটা রক্তক্ষরণের। আমি এখন ভারতের মাটিতে আছি, একটি অত্যন্ত নামকরা একটি নিউজ এজেন্সিতে আমি বসে আছি। আমি যখন আপনাদের এই সাংবাদিকতা চর্চা দেখি, আপনারা কি তীব্র ভাষাতে বলছেন, সমালোচনা করছেন, কথা বলছেন। কখনো আমরা শুনেছি যে আস্তাক বাংলাকে অমুক ফোন করেছেন, তমুক ফোন করেছেন, তুলে নিয়ে গেছে? এগুলো তো চিন্তা এটা আমরা ভাবতে পারি না দেশে বসে যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। এখান থেকে বাংলাদেশ কত কিলোমিটার হবে? এখান থেকে চেন্নাই যেতে আমি লাগে হচ্ছে 2.5 ঘন্টা, বাংলাদেশ লাগে হাফ এন আওয়ার লাগে কলকাতাতে আসতে, হাফ এন আওয়ার প্লেনে। এখান থেকে চেন্নাই যেতে লাগে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। মানে আমি শুধুমাত্র যদি পশ্চিম বাংলার কথাটা বলি, শুধু পশ্চিম বাংলার প্র্যাকটিসের কথা বলি, আমার জন্য, এবং আমি যেই দেশে পার্মানেন্টলি থাকি, ইংল্যান্ড, ওইটার কথা আমি ধরেন আরো বাদ দিলাম, সেখানকার আমি বলবো যে এই একই প্র্যাকটিস এখানেই আছে, মানে স্বাধীনতা। আমার জন্য বিস্ময় এবং রক্তক্ষরণ। রক্তক্ষরণটা কেন আপনি যদি জিজ্ঞেস করেন যে এই দেশগুলো পারলো, আমি বারবার বলছি যে এত কাছের দূরত্বটা কেন দেখালাম, যে ঘরের কাছে একটা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতার এই প্র্যাকটিস, তা আমি কি শিখলাম? মানে আগামী দুদিন কি আরো কিছু ঘটতে পারে? কি এমন ঘটতে পারে? আপনি কি কিছু আশঙ্কা প্রকাশ করছেন? আমি তো মনে করি যে এই পিঠ চুলকোচুলকির যে আসর, যেটিকে আপনারা ভোট বলেন, এটা আমি বলছি যে মামা ভাগনার একজন আরেকজনের পিঠ চুলকি দিবে, সেটার একটি আসর। এই আসরকে কেন্দ্র করে মামা ভাগনাদের মধ্যে সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে বিএনপি ইজ নট রেডি যে তারা অপোজিশন পার্টিতে যাবে। তারা ধরে নিয়েছে যে এই চুলকাচুলকির আসরে তারাই হবে এবং তারা সরকার গঠন করবে, এই ধরনের একটা প্রস্তুতি তাদের আছে। যদি সেইটা না হয় তাহলে কি হতে পারে? আপনি জানেন যে জামাতের একটা সুইসাইডাল স্কোয়াড আছে, এটাকে তাদের ভাষাতে ওরা বলে সিরাজুস সালেহিন। আমরা এর আগে দেখেছি এই স্কোয়াডের সদস্যরা ডু অর ডাই, অর্থাৎ এদেরকে নামিয়ে দেওয়া হতে পারে। আর জামাতের রাজনীতি আপনি জানেন, পায়ের রক কেটে দেয়, এটা ওদের সিগনেচার কিলিং একটা পদ্ধতি। আর জামাতের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, বিশেষ করে 5ই আগস্টের পরে পুলিশের যে 6-7 হাজার অস্ত্র সব জামাতের হাতে। তারপরে পাকিস্তান থেকে ঢুকেছে। আপনি আবার মনে আছে যে কন্টেনার করে যেগুলো ঢুকছিল, আমাদের তো আজও পর্যন্ত আমরা জানতে পারিনি সেখানে কি ঢুকেছে। ফলে আলটিমেটলি যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের ক্যাডারদের হাতে প্রচুর অস্ত্র, সেই তুলনায় বিএনপি খুব বেশি ইকুইপড আমার মনে হয় না। এবং আমার কাছে এইটাও মনে হয় যে বিএনপির আসলে খুব একটা প্রস্তুতি এই সংঘর্ষের ক্ষেত্রে আছে কিনা আমি শিওর না। ফলে এরকম একটা অবস্থাতে এই গাজীপুরে একটা অলরেডি ইতিমধ্যে ব্যালট যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা এর আগে ডাকসু ইলেকশনে দেখেছি কিভাবে ব্যালট তারা ছাপিয়েছে। বাকুশা মার্কেট তো না, এটাকে বলে হচ্ছে গাউসুল আজম মার্কেট, নীলক্ষেতে, একদম ঢাকা ইউনিভার্সিটির সাথে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে জামাতে ইসলামী এক ধরনের পরিকল্পনা নিয়েছে, নাও অর নেভার, এবার যদি ক্ষমতাতে যেতে পারি আর কোনদিন না। ফলে ওরকম একটা পরিকল্পনা করে আগাচ্ছে। আর বিএনপি তো বিরোধী দলে যেতে রাজি নয়। ফলে আপনি আগামী আর কালকে বলছেন, আমি তো চিন্তা করছি যে এখন আপনি একটু স্ক্রল করে দেখেন না যে কি হয়েছে। আমি তো দেখেছি আজকে গতকালকে রাতে একজন ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। ভয়ঙ্কর অবস্থাতে যাচ্ছি। মানে বাংলাদেশটা আসলে অনেকটা হয়ে গেছে। বিএনপি যদিও বা সরকারের আসনে বসে তবুও রক্ষে, কিন্তু যদি জামাত আসে তাহলে তো সংবিধান চেঞ্জ হয়ে যাবে। বিএনপি যদি ক্ষমতাতে যায়, সরকারে বসে, আমি এইটাও শঙ্কিত যে জামাতের মানে জামাতের অ্যান্সারটাও কি হতে পারে। কারণ তারাও এটা যে মানবে বা একটা সংঘর্ষ ছাড়া থাকবে
ওইটাও আমি মনে করি না। ফলে লেটস সি যে কি হয়, তবে সংঘর্ষ অবধারিতভাবে আমার মনে একটা হচ্ছে হবার অপেক্ষা একদম। রয়েছে এবং একটা আশঙ্কাও রয়েছে। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। পুরো বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে কি চলছে, কি প্ল্যানিং এবং আগামী দুদিনে কি ঘটে যেতে পারে, কি আশঙ্কা, কি ফোনালাপ হলো দুই দেশের সেনাপ্রধানের সঙ্গে, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে নজর থাকবে বাংলাদেশের দিকে, সামনেই রয়েছে নির্বাচন, তার আগে সমস্ত আপডেট আপনাদের জানাতে থাকবো এবং একই সঙ্গে ভারতের কি বক্তব্য সেটাও আপনাদের সামনে তুলে ধরবো।